কাগজে কলমে পূর্বাচলের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, কিন্তু বাস্তবতা হচ্ছে ক্ষমতা যার, পূর্বাচল তার। আর এই ক্ষমতার জোরে প্রতি মাসে পূর্বাচল জুড়ে আদায় করা হচ্ছে কোটি কোটি টাকার চাঁদা। কেউ বা বিক্রি করছেন রেস্টুরেন্টের জমি, কেউ আবার ডেস্কোর বিদ্যুতের লাইন অথবা ওয়াসার পানি। এভাবেই পূর্বাচলের লাল নীল বাতির আড়ালে চলে একটি মহলের নীরব চাঁদাবাজি। তাই তো তালাশের এবারের পর্ব, ওরা চাঁদাবাজ। পূর্বাচলে সন্ধ্যার পরেই মাঠে নেমে পড়েন চাঁদাবাজি চক্র। এই চাঁদাবাজি চক্র মাসিক ভিত্তিতে অথবা দৈনিক ভিত্তিতে দোকান বা রেস্টুরেন্ট থেকে চাঁদা ওঠান। পূর্বাচলের সবচেয়ে বেশি চাঁদা ওঠানো হয় নীলা মার্কেট থেকে। তালাশ হিসাব করে দেখেছে প্রত্যেক মাসে ৬০ লাখ টাকার উপরে চাঁদা ওঠানো হয় এখান থেকে। অনুসন্ধানের শুরুতেই আমরা যাদের দেখতে পাচ্ছি তারা নীলা মার্কেটের বিভিন্ন দোকান থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নিচ্ছেন। এক কথায় তারাই পূর্বাচলের নীলা মার্কেটের হত্যাকর্তা। তাদের পরিচয় আমরা জানব, তবে তার আগে আমরা পূর্বাচল ঘুরে আসি, দেখে আসতে চাই কারা নিয়ন্ত্রণ করে এই পূর্বাচলের বাণিজ্য। যানজটহীন আলো ঝলমলে আধুনিক প্রশস্ত সড়ক রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পটি মোট ৩০টি সেক্টরে বিভক্ত। ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে এবং একটি সুপরিকল্পিত উপশহর গড়ে তোলার লক্ষ্যে গৃহীত হয়েছে। এটিকে নতুন ঢাকা হিসেবেও অবহিত করা হয়। প্রকল্পটি ১৯৯৫ সালে শুরু করা হলেও এখনও এর কাজ চলমান রয়েছে। অধিকাংশ স্থান ফাঁকা থাকায় মানুষ বিনোদনের স্থান হিসেবে বেছে নিয়েছে পূর্বাচলের ৩০০ ফিট এলাকাকে। বিশেষ করে হাঁসের মাংস, চা, মিষ্টি খেতে সন্ধ্যার পর থেকেই পূর্বাচলের বিভিন্ন সেক্টরে ভিড় করে ভ্রমণপ্রিয় নগরবাসী। পট আছে, কালা বুনা আছে, লাল বুনা আছে, মাছ আছে, কাবাব আছে, বুনা খিচুড়ি, গরম ভাত, রুটি, পিঠা। তারপর যদি মানুষে কয় না এটা খামু, গরু আইনাও খাওয়ান যাব। আজ আমরা আপনাদের সামনে হাজির করব অন্য এক পূর্বাচলকে। দেখব বিনোদনের ভিড়ে কিভাবে গড়ে উঠেছে চাঁদাবাজ চক্র, প্রকল্পের জমি কিভাবে ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে দোকান, ভাড়া দিয়ে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। আমরা নীলা মার্কেটের দোকান ভাড়া নিতে একজন তরুণ ব্যবসায়ীর সাথে আলোচনা করে ধারণা নিতে চাই কেমন খরচ হবে এখানে দোকান নিতে। জায়গা টাকা সহ 2 লাখ খরচ হয়েছে। আচ্ছা, জায়গার খরচ খালি কত? শুধু বিজনেসে সাইকেল। শুধু তাই নয়, আমরা আমাদের পরিচয় গোপন করে জানতে চেষ্টা করছি কারা দোকান বরাদ্দ দিচ্ছে আর কারাই বা নিয়ন্ত্রণ করছে নীলা মার্কেট। কমিটির প্রধান হচ্ছে সুজন ভাই। মানে কমিটির প্রধান সুজন ভাই, মানে শরীফ ভাই হচ্ছে সুজন ভাইয়ের আপন বড় ভাই। আপন বড় ভাই? বড় ভাই। ওহো, উনি আবার এখানে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। এটি পরিষ্কার, নীলা মার্কেট নিয়ন্ত্রণ করছে সুজন আহমেদ এবং তার ভাই শরীফুল ইসলাম রনি। বারবার ঘুরে ফিরে তাদের নামে আসছে এই নীলা মার্কেটের চাঁদাবাজির ঘটনায়। নীলা মার্কেটে ব্যবসা করতে হলে তাদেরকে হিসাব করেই ব্যবসা করতে হয়। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় তার অনুসারীরা আওয়ামী লীগের স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ও তার কর্মীরা পূর্বাচলের নতুন শহর প্রকল্পের চাঁদাবাজের সিন্ডিকেট একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করত। ৫ আগস্টের আগে পূর্বাচলের নীলা মার্কেট নিয়ন্ত্রণ করত ফেরদৌসী আলম নীলা। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পর বদলে গেছে নীলা মার্কেটের চিত্র। এখন এই মার্কেটের নিয়ন্ত্রণ রয়েছে রূপগঞ্জ ইউনিয়নের সহসভাপতি যুবদল নেতা সুজন আহমেদের হাতে, আর তার সাথে রয়েছে তার ভাই শরীফুল ইসলাম। এই ২ ভাইয়ের নিয়ন্ত্রণে এই নীলা মার্কেটের চাঁদাবাজের বাণিজ্য। চাঁদাবাজের মুখোশ উন্মোচন করতে একটি দোকানে অবস্থান নেয় তালাশ টিমের সদস্যরা। এরই মধ্যে টাকা তোলার একটি রসিদ খুঁজে পাই আমরা, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লাইট, ফ্যান ও ফ্রিজের জন্য কত টাকা করে চাঁদা দিতে হয়। শুরু হয়েছে চাঁদা তোলার কাজ। যুবদল নেতা দিন ইসলামের সাথে আরেকজন, তারা নীলা মার্কেট জুড়ে দোকানে দোকানে বিদ্যুতের চাঁদা নিচ্ছেন।
যুবদল নেতা দিন ইসলাম 17 অক্টোবর 2025 সালে চাঁদাবাজির জন্য সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়, কিন্তু আবারও একই কাজে ফিরেছেন এই দিন ইসলাম। সড়কের মাঝখানে ডিভাইডারের উপর সকল দোকানপাটের চাঁদা নিয়ন্ত্রণ করেন সুজনের ভাই শরীফুল ইসলাম। আমরাও একটি দোকান নিতে চাই, এই দিন ইসলাম আবার নীলা মার্কেট কমিটির দায়িত্বে রয়েছেন। তিনি জানান, এখানে দোকান নিতে হলে 2.5 লাখ টাকা দিতে হবে। এছাড়া রয়েছে দৈনিক বিদ্যুৎ আর পানির বিল। উনি আমার বিল দিতে হলো 500 টাকা। আচ্ছা, আপনার নতুন আমি কারেন্ট বিল দিয়ে আমি চাকরি করতে পারি। এখানে রাস্তার উপর দিয়ে একটি দোকান নিতে হলে এককালীন দিতে হবে 80,000 টাকা থেকে 1 লাখ টাকা, যা অফেরতযোগ্য। এছাড়াও দৈনিক বিদ্যুতের জন্য দিতে হবে ছোট দোকানের জন্য 150 টাকা, আর মাঝারি দোকানের জন্য 500 টাকা, আর বড় দোকানের জন্য 2,500 টাকা থেকে 3,000 টাকা মাসে। দৈনিক হ্যাঁ, 500, 1000, 1500, এই দিক দিয়ে বড় দোকানে 2000 টাকাও দেয় দৈনিক। মানে বিদ্যুৎ বিলি খেলি। এই যে এই লাইটিং এর লাগে প্রতিদিন 500 টাকা, এটা 800 টাকা চাইছিল। নীলা মার্কেটের দোকান রয়েছে 250 থেকে 300-এরও কাছাকাছি। মাসে এখানে চাঁদা উঠে 66 লাখ টাকারও বেশি। কেউ একটি বড় দোকান নিতে চাইলে তার খরচ হবে 8 থেকে 10 লাখ টাকা। পুরো নীলা মার্কেটের চাঁদার সমন্বয় করেন সুজন ও তার ভাই শরীফুল ইসলাম। আমরা কয়েক দফা যোগাযোগ করেও ব্যর্থ হই সুজনের বক্তব্য জানতে। তবে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বারবার নাম উঠে আসে এই সুজন আর শরীফের নাম। একটি মার্কেটের চাঁদাবাজির চিত্র আপনাদের দেখালাম। এবার আমরা দেখাবো পূর্বাঞ্চলের অন্যান্য সেক্টরের চাঁদাবাজি কারা নিয়ন্ত্রণ করে। আমাদের পরিসংখ্যান বলছে নীলা মার্কেটের পর পূর্বাঞ্চলের 11 নম্বর সেক্টরে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়। নদীর পার ঘেঁষে প্রভাবশালীরা তৈরি করছেন নিত্য নতুন রেস্টুরেন্ট, আর যার ভাড়া প্রতি মাসে 30 থেকে 80,000 টাকা। পূর্বাঞ্চলের 11 নম্বর সেক্টরের লেক পার 5 আগস্টের পর নতুন করে প্রায় 100-এরও উপর দোকান নির্মাণ করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নতুন করে ঘর তৈরিতে ব্যস্ত এখানকার শ্রমিকেরা। আমরা একজন ব্যবসায়ীর কাছে জানতে চেয়েছি, কার কাছ থেকে এসব দোকান ভাড়া নিচ্ছে ব্যবসায়ীরা। এগুলা আমাদের জায়গা ভাড়া রেস্টুরেন্টের, মানে 8,000, 10,000 টাকা করে এক একটি স্পট ভাড়া দিয়ে আমরা রেস্টুরেন্ট। এটা আসলে আমাদের মালিক আছে, মালিক জানে, আমরা কর্মচারী হিসাবে এখানে থাকি। এই ব্যবসায়ী নাম বলতে না পারলেও আমরা নীলা মার্কেট থেকে জানতে পেরেছি এই মার্কেট কারা নিয়ন্ত্রণ করে। লেট পারে তো সবই সরকারি দায়, এটা আরেকজনের দায়িত্ব। এটা দায়িত্ব কারা? এটা একটা মুভমেন্ট, এটা দায়িত্ব হচ্ছে মুভমেন্ট। তার দেয়া তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি মোমেনকে, কারণ আমরাও একটি দোকান নিতে চাই। এই চা দোকানদার ধারণা দিলেন দোকান প্রতি কত টাকা ভাড়া দিতে হয় এখানে। তো দোকান পাট হয়েছে এই তো কয়দিন হয়েছে, 1-1.5 বছর হয়েছে দোকান পাট। আর না তখন দোকান ছিল না, আমারটা ছিল, আমার 2 বছর পরে করছে না। তিনি দেখিয়ে দিলেন কোথায় গেলে পাওয়া যাবে মোমেনকে। বিএনপির স্থানীয় কার্যালয়ে গেলে পাওয়া গেল না মোমেনকে, তবে পাওয়া গেল মোমেনের সহযোগী হাবিবুর ভূঁইয়াকে। তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন রূপগঞ্জ বিএনপির প্রচার সম্পাদক হিসেবে। তিনি দাবি করেন এসব দোকান তারাই নির্মাণ করেছেন। কিছু দোকান স্থানীয়দের রয়েছে। আমাদের কাছে ভাড়া দেওয়ার জন্য একটি দোকান দেখাতে হাবিবুর ভূঁইয়া স্থানীয় এক ব্যক্তিকে ডেকে পাঠান। হ্যাঁ দোস্ত, কই তুমি? নদী বিলেসে ক্লাবের সামনে আয় তো, তোমার দোকানটার ব্যাপারে কথা কইতাম। তিনি আমাদের নতুন দোকান ঘুরে দেখান। দৈনিক পানি আর নাইট গার্ড বাবদ এখানে 100 টাকা আদায় করেন তারা। এছাড়াও দোকান ভাড়া দিতে হবে 30,000 টাকা। মনে করেন মাটি বরাদ করবার যে দল দিছে, হ্যাঁ হ্যাঁ বুঝলেন, হ্যাঁ ভাড়া দিচ্ছে, এটা ভাড়া দিচ্ছে, ওইটা ভাড়া দেওয়া। আমি গেলে কালো সবাই ভাড়া দিচ্ছে, এগুলো সব ভাড়া দিচ্ছে এলাকার লোক। আগে আমি চালাইছিলাম, পরে আমি ভাড়া দিছি। এটা এখন ভাড়া কিরকম চলতেছে? আমি অলরেডি আমার 30,000 টাকা ভাড়া দেওয়া, আর পাহাড় আনি 100, পানি আর পাহাড় 100 ডেলি নাইট গার্ড ডেলি 100। রাজুকের এই লেক পার্কে গ্রিন জোন হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে শুধুই বনায়ন করা হবে এমনটাই উল্লেখ রয়েছে রাজুকের প্রকল্পে। 11 নম্বর সেক্টরের আরেক স্থান ল্যাংটার মাজার এলাকা। 5 আগস্টের পর ল্যাংটার মাজার এলাকায়
বিভিন্ন স্থানে নতুন করে গড়ে উঠেছে হোটেল আর রেস্টুরেন্ট। 300 ফিট সড়কের পাশে হওয়ায় এসব দোকানের ভাড়া অন্যান্য সেক্টরের চেয়ে কয়েক গুণ বেশি। রাতে আমরা সেখানেও যোগাযোগ করি। এখানে হাজির হয় আরেক বিএনপি নেতা এনামুল। এসব সরকারি জায়গায় বেশ কয়েকটি দোকানের নিয়ন্ত্রণ রয়েছে এনামুলের। তিনি জানান, দোকান নিতে খরচ করতে হবে 30,000 টাকা। এসব এলাকার বিদ্যুৎ আর পানির নামে টাকা তুলেন বাচ্চু নামের আরেক বিএনপি নেতা। আমগো তো ফ্রিজ আছে 3টা, আর তোমার লাইট আছে, আমরা যে 120 টাকা করে। এই ল্যাংটার মাজার এলাকায় বিএনপির নতুন করে অফিস খুলেছেন রাসেল নামে আরেক বিএনপি নেতা। তার বিরুদ্ধেও টাকা নেয়ার অভিযোগ রয়েছে, যদিও এই অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন। বিদ্যুৎ চালায় কালাবাচ্চু বিভিন্ন মিটার আইনা দেয়, ওই দোকানটায় টাকা উঠায়। সুমু মার্কেট, বুরিলা চত্বর 11 নাম্বার, তারপরে নীলা মার্কেট, লেকটার মাজার, স্বাধীনতা চত্বর, জিয়া চত্বর, এর বিভিন্ন জায়গায় দোকানপাট আছে। এগুলা কইরা মিটার উঠায়, একটা মিটার থেকে আইনা 30-40টা দোকানদার চালায়, একটা বিল দেয়, পানি দেয়। জিজ্ঞেস করেন যে রাসেল বুয়া যায় এই লোকটা কেমন, এই লোকটা কোনো দিকে 100 টাকা নেয় কিনা। জোর যার মুল্লুক তার। পূর্বাঞ্চলের বিভিন্ন পয়েন্টে 1000-এরও অধিক দোকান ও স্থাপনার মধ্যে 400 দোকানপাট গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন জমির উপরে। বাকি 700 দোকান ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে সরকারি স্থাপনার উপরে, আর সেগুলোতেই চাঁদাবাজি হয় বেশি। পূর্বাঞ্চলের হাঁসের মাংসের যত ভাইরাল দোকান রয়েছে তার অধিকাংশই শহীদ ময়জউদ্দিন চত্বর ও 13 নম্বর সেক্টরের গুরুলিয়া চত্বরে। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারি, অধিকাংশ ব্যবসায়ী এখানে জমির দখল সূত্রে মালিক। এই সাইডে যা আছে সবই হলো সরকারের আওতায় আপনার আছে। সব সরকারি প্লট? হ্যাঁ, অধিকাংশই সব হলো সরকারি প্লট। মালিকানা কোনো প্লট নেই? মালিকানা প্লট এই সাইডে খুব কম। তবে এখানেও রয়েছে সিন্ডিকেট। দোকান দিতে হলে অবশ্যই প্রয়োজন অনুমতি, দিতে হবে মাসিক চাঁদা। এই মিষ্টি ব্যবসায়ী জানান, কোনো অবকাঠামো নির্মাণ করা হলে স্থানীয় নেতাদের চাঁদা দিতে হয়। প্রচারের লোকের অভাব নাই, বুঝেন না। আমরা একটা পিলার গাড়াইছিলাম সামনে, একটা দোকান দেখবেন নতুন করে একটা পিলার গাড়াইছিলাম সামনের দিকে, খোলা বানতে পিছাই আনতে, একটা পিছাইয়া 500 টাকা দাম নেই, ভাই নই বুয়া, পিছাই লাগছে না, ভাই নই বুয়াইছে। আরেক ব্যবসায়ী জানান, এখানে ব্যবসা করতে হলে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে নিতে হবে বিদ্যুতের লাইন। খাজবানা করলাম না ভাই, চামচামি করে 500-1000 টাকা আসে, 2000 টাকা আসে, চামচামি করে। এসব অঞ্চল থেকে চাঁদার সিন্ডিকেটের যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছে বাকি প্রধান, শাহিন প্রধান নামে বিএনপির 2 নেতা। বাকির বয়স আপনার মতো নেই হবে, আমার দাঁড়িয়ে রাখে না রে। আমরা দোকান নিতে গেলে এদিকে তো হেরানি করে, হেরানি আবার জানে না, নাহলে এদিকে পোলাবার না দিতে হবে, তারা রাজনীতি করে। পূর্বাঞ্চলে কোন কোন স্পট থেকে প্রতি মাসে কত টাকার চাঁদা আদায় হয় বা এর বার্ষিক আয়ও কত গিয়ে দাঁড়ায়, তারাই বা সেই চাঁদা গ্রহণ করে, সেই উত্তর নিয়েই ফিরছি 4 মিনিট পর। তালাশের অনুসন্ধানের শুরুতে একটি গোয়েন্দা সংস্থার গোপনীয় নথি আমাদের হাতে আসে। সেখানে বছরে 16 কোটি টাকা চাঁদা আদায়ের তথ্য রয়েছে। চায়ের দোকান থেকে ফুটপাত, সব জায়গায় চাঁদা আদায়ের বিশাল সিন্ডিকেট। এই পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টর ও চত্বরসমূহে দোকানপাট ও ব্যবসার প্রতিষ্ঠান হতে সিন্ডিকেটের সদস্যরা প্রতিদিন প্রায় 5,40,000 টাকা আদায় করে থাকে প্রতি মাসে, যার পরিমাণ 1,60,00,000 টাকারও বেশি। জলসিঁড়ি চত্বর, এখানেও 50টিরও অধিক দোকান রয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারি, এখানে অধিকাংশ দোকান ব্যক্তি মালিকানার জমির উপর। তবে কিছু দোকানের ভাড়া 10 থেকে 20,000 টাকার মধ্যে। কারা নিচ্ছে এই টাকা? ভাড়া কত? 12,000? এই মূল্য নিয়ে খালি একটু ভাড়া রাস্তা বলুন। পূর্বাঞ্চলের ফারুক মার্কেট এলাকা, এখানে রীতিমতো নদী দখল করে গড়ে উঠেছে রেস্টুরেন্ট ব্যবসা। এখানেও দোকান নিতে হলে খরচ হবে লাখ টাকারও বেশি।
ওই সাইডটাও রাস্তার জায়গা, এই সাইডটাও রাস্তার জায়গা আছে আপনার খেলার মাঠ যে যার মতো করে লইছে করে লইছে। হ্যাঁ ওখানে তার নাই, আগে পারছে করছে, ওখানে তার নাই, ওইটা ওখানে লাখ লাখ টাকা ভাড়া খাইতেছে। আমরা পূর্বাঞ্চলে এসব স্থানের চাঁদা আদায়ের সাথে স্থানীয় বিএনপির প্রায় 15 জন নেতাকর্মীর নাম খুঁজে পাই। সরকার এই প্রকল্পের বিষয়ে কী ব্যবস্থা নেবে তা জানতে আমরা কথা বলি রাজুকের চেয়ারম্যানের সাথে। তিনি তালাশকে জানান, রাজুকের স্থানে নিয়ম বহির্ভূতভাবে রেস্টুরেন্ট নির্মাণের সুযোগ নেই। নীলা মার্কেটটা তো অ্যাকচুয়ালি অবৈধ জায়গা, মানে মার্কেট, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা বরাদ্দ দিয়ে দিছি, এটা কিন্তু অবরাদ্দকৃত না। তো এইটা আমরা আরেক আইনে এটা করব। আমরা তো এই গত 1-1.5 মাস ধরে আমাদের এই ইলেকশন এবং এই রোজার কারণে, পুলিশ স্বল্পতার কারণে আমরা কিন্তু ইয়েগুলো বন্ধ রাখছি, মোবাইল কোড এবং উচ্ছেদ বন্ধ রাখছি। পূর্বাঞ্চলের এসব মার্কেট ঘিরে প্রতিনিয়তই বাড়ছে অপরাধ, বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর হারও। এমনকি সরকারও প্রতি বছর রাজস্ব হারাচ্ছে কোটি টাকার। রাজধানীর উপকণ্ঠে পূর্বাঞ্চলে লাশের ডাম্পিং স্পটে পরিণত হয়েছে। গত 8 বছরে এখানে 21টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে হত্যার পর এখানে অপরাধীরা লাশ ফেলে চলে যায়। শুধু তাই নয়, পূর্বাঞ্চলে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও মারামারি সহ নানা অপরাধ বেড়েই চলেছে। বিশাল এই এলাকায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা মানুষের এমন ঘটনার মুখোমুখি হতে হয়। এখন দুর্ঘটনার সবচেয়ে বড় হট স্পট হয়ে গেছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কার ও বাইক রেসিংয়ের কারণে বেপরোয়া গতির সৃষ্টি হচ্ছে। ফলে এই সড়কে মৃত্যুর সংখ্যা অনেকাংশেই বেড়েই চলেছে। এদিকে রাজুকের চেয়ারম্যান জানান, যারা রাজুকের প্লট বরাদ্দ নিয়ে উন্নয়ন কাজ করছে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা হচ্ছে যে এইটা একটা দীর্ঘদিন ধরে আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পারিনি। কেন পারি নাই? এখানে লোকজন বরাদ্দ নিচ্ছে, লোকজন যায় নাই। আমরা কিন্তু 4 নম্বর সেক্টর পর্যন্ত একটা সময় দিয়ে দিয়েছি যে এর মধ্যে এটা ডেভেলপ না করলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। চলতি মাসে পূর্বাঞ্চলে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজুকের চেয়ারম্যান। সাফার করতেছে, হ্যাঁ, এখন আমি যাই না ভাড়াটা কে নিচ্ছে বা কারা উঠাচ্ছে, হ্যাঁ, তারাই তো বিপদে পড়বে, তাই না? তাদেরও তো রাজুকের সঙ্গে যোগাযোগ করা উচিত যে আমি এই প্লটটা বরাদ্দ পাইছি। 2-1 করছেও, কিন্তু সেগুলো আমি কিন্তু উচ্ছেদ করেও দিচ্ছি। এবং আপনারা দেখবেন যে ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা ক্র্যাশ প্রোগ্রাম এখানে চালাবো। আমি মোবাইল কোড পাঠাবো, উচ্ছেদ টিম পাঠাবো। বাজার, পরিবহন, এমনকি মহাসড়কে পর্যন্ত অবৈধ চাঁদাবাজ যেন একটি নীরব নিয়মে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই অবৈধ চাঁদাবাজির শেষ কোথায়? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ শুধু যে একটি দাবি তা নয়, একটি নাগরিক অধিকারও বটে। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।